আচ্ছা, কি অবস্থা সবার? আমরা হচ্ছে গত লেকচারে আমরা সামুদ্রিকের সব শেষ করে দিয়েছি। আজকে আমাদের সামুদ্রিকের কিছু ম্যাথ করার পর সামুদ্রিকের কিছু স্পেশাল কেস ছিল, কিভাবে প্রয়োগ অ্যাপ্লাই করবো সামুদ্রিক, এইটা নিয়ে কথা ছিল। আমরা আজকে শুরু করব ভেক্টরের লেকচার 6। আমরা টপিকগুলোকে ছোট ছোট টপিকগুলোকে আমরা লেকচারে ভাগ করতেছি। আমরা ক্লাসগুলো দীর্ঘায়িত 1 ঘন্টা 1.5 ঘন্টা করা যাইতো, মানে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়াই, সবাইকে প্রাইভেট পড়াই বা টিউশন করাই, যেভাবে 1-1.5 ঘন্টা পড়ানো হয়, তো সেভাবে করলে অনেকের ধৈর্য থাকে না। এই জন্য আমি ওই জিনিসগুলোকে জাস্ট ভাগ করে পড়াচ্ছি, ঠিক আছে? এই জন্য লেকচারগুলো এত বেশি হচ্ছে, যাতে তোমরা ধৈর্য নিয়ে পড়তে পারো, ঠিক আছে? তো আমরা গত লেকচারে হচ্ছে আমার কাছে এটা নাই আপাতত। আচ্ছা, গত লেকচারে আমরা হচ্ছে সামুদ্রিক সূত্র পর্যন্ত শেষ করে দিয়েছি, মানে ভেক্টর যোগের যা সূত্র ছিল সব শেষ হয়ে গেছে। আমরা আজকে পড়বো হচ্ছে ফিজিক্সের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য শুধু না, সামনে নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, মহাকর্ষ, বিকর্ষ, চলতরিৎ, স্থির তড়িৎ, মানে সামনে যে অধ্যায়গুলো পড়বা এখানে সামনের প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টারে উপাংশ লাগবে, ঠিক আছে? আমরা আজকে পড়বো আসলে মূলত ভেক্টর উপাংশ, ঠিক আছে? ভেক্টর উপাংশ, ঠিক আছে? ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ আমাদের জিনিসটাকে আগে এটা বুঝতে হবে, তারপর আমরা ভেক্টর উপাংশ কিভাবে। ভেক্টর উপাংশ হচ্ছে কোনো একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে যদি ভাগ করি, যেমন ধরি এটা একটা পি ভেক্টর, এই ভেক্টরটাকে ভেঙে, মানে এইদিকে আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি, তো ওই 10 নিউটন বলকে আমি ভেঙে এই বরাবর 5 নিউটন দিলাম, এদিকে 5 নিউটন দিলাম, এদিকে 10 নিউটন ছিল, এদিকে 5 নিউটন দিলাম, এদিকে 5 নিউটন দিলাম। তাহলে এই 5 নিউটন আর এই 5 নিউটন হচ্ছে এই মূল ভেক্টর পি এর দুটা উপাংশ। এটাকে বা ভেক্টর বিভাজন, এটাকে বলা হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কাকে বলতেছি? ভেক্টর বিভাজন, ঠিক আছে? এটা মূলত টপিকটার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে ভাগ করে নেওয়া, এটাই হচ্ছে ভেক্টর বিভাজন, ঠিক আছে? এই ভেক্টর বিভাজন, এই ভেক্টর বিভাজনের ফলে যে আমরা নতুন দুইটা ভেক্টর পাচ্ছি, এইটাকে বলতেছে মূল ভেক্টরটার উপাংশ বা অংশক ভেক্টর। এইটা হচ্ছে একটা উপাংশ বা অংশক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এইটাকে বলতেছিলাম আমরা উপাংশ, মানে এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। উপাংশ বা অংশক বলা হচ্ছে কার অংশক? এই মূল ভেক্টরটার। এই যখনই একটা ভেক্টরকে উপাংশে ভাগ করে দিবা, এটা আর এক্সিস্ট করবে না, এটা দুইটাতে ভাগ হয়ে গেছে। তাহলে আশা করি তোমাদের উপাংশ বা ভেক্টর জিনিসটা বোঝাবে। ভেক্টর বিভাজন হচ্ছে এই ভেক্টরটাকে, দুইটা ভেক্টরটাকে ভাগ করাটাকে, প্রসেসটাকে বলা হচ্ছে ভেক্টর বিভাজন। আর ভেক্টর বিভাজনের ফলে আমি যেটা পাইলাম সেইটা হচ্ছে আমার উপাংশ। ক্লিয়ার? এই উপাংশই আমরা কিভাবে নির্ণয় করি বা এই উপাংশের সূত্র থাকে। এই উপাংশ আমরা হচ্ছে দুভাবে পারি। একটা হচ্ছে সাধারণভাবে, একটা ভেক্টরকে দুটা উপাংশে ভাগ করা, আর একটা হচ্ছে লম্ব উপাংশ, ঠিক আছে? প্রথমত আমরা পড়বো লম্ব উপাংশ, এইটাই আমরা সবচেয়ে বেশি লাগে। সাধারণভাবে এটা হঠাৎ আসে, ওইটাও আমি শিখাই, দেখো যে সাধারণভাবে কিভাবে করে। এটা আবার অনেকে কঠিন ভাবে নেয়, কঠিনে কিছু নেই, এটা অনেক ইজি, ঠিক আছে? লম্ব উপাংশ পড়বো। লম্ব উপাংশ তাহলে দেখি, লম্ব উপাংশ বলতে কি বোঝাচ্ছে দেখো। উপাংশ তো বুঝছো, এর সাথে লম্ব কথাটা যুক্ত হয়েছে। তাহলে এটা আমার পি ভেক্টর ছিল, এই পি ভেক্টর কে আমি যদি দুটা ভেক্টরে ভাগ করি, এইদিকে একটা নিব, তাহলে এই দিক বরাবর যদি আমি নিই, এটার নাম দিলাম পি এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর আমি ভাগ করছি, মানে এক্স অক্ষ বরাবর ওর একটা ফোর্স নিছি, অংশ নিছি, আর একটা ওয়াই অক্ষ বরাবর অংশ নিব, যেটার মান হবে পি ওয়াই। এই উপাংশ বা অংশ কিন্তু এগুলা কোনো ভেক্টর না, এগুলা মান। এর সাথে যদি ওর এই একক ভেক্টর গুণ দিলে, এক্স অক্ষ বরাবর আই হেড গুণ দিলে, একক ভেক্টর গুণ দিলে, তখন ওটা ভেক্টর হবে, ঠিক আছে? এখন পি এক্স পি ওয়াই, ঠিক আছে? এই আমার ভেক্টর বিভাজন থেকে বুঝো, একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে ভাগ করলাম, মানে এই পি এক্স একটা, পি ওয়াই একটা। এখন পি এক্স এবং পি ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে দেখো এই পি এক্স এবং পি ওয়াই কি এর অংশক না? কিন্তু এই অংশটাই তো উপাংশ। এখন কথা হচ্ছে এই উপাংশটাকে আমি লম্ব উপাংশ কেন বললাম? যদি কোনো একটা ভেক্টরকে দুটা উপাংশে ভাগ করা হয় এবং ওই উপাংশ দুইটা যদি পরস্পরের সাথে লম্ব থাকে, এই যে পি এক্স এবং পি ওয়াই পরস্পরের সাথে লম্বভাবে আছে না, দ্যাটস ওয়াই এই পি এক্স এবং পি ওয়াই উপাংশকে বলা হচ্ছে
লম্ব উপাংশ। এখন এইটা হচ্ছে দেখার সাপেক্ষে এটার নাম হচ্ছে আনুভূমিক, যেহেতু হরিজন্টালি যাচ্ছে, আনুভূমিক বরাবর ভূমি বরাবর যাচ্ছে, ঠিক আছে, এই জন্য এটা পিএক্সটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর এটা যেহেতু হরিজন্টাল ভার্টিক্যাল, এই জন্য এটাকে বলতেছি আমরা উলম্ব উপাংশ, এইভাবে নামকরণ হয়। যাই হোক, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিএক্স এবং পিওয়াই এর মান নির্ণয়, ঠিক আছে, এটা করব। এটার মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, ভূমির সাথে এত কোণে থাকবে, যার যে ভেক্টরের সাথে দেওয়া থাকবে। তাহলে আমার এই যে পিএক্স এটা, আর দেখো এটা যায় এই পিওয়াই তা না, ঠিক আছে। তাহলে এই পিএক্স পিওয়াই বের করা, দেখো এটা সমকোণী ত্রিভুজ ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি তে, এটা জাস্ট আমি প্রতিপাদন দেখাচ্ছে, এগুলো তোমাদের কোনো প্রমাণ টমান আসে না। তাহলে এখান থেকে আমি যদি cos থিটা বের করি, cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, ভূমি কি পিএক্স, এই যে এইটার দৈর্ঘ্যটা পিএক্স, এটা পিএক্স এর মান, বাই পি ভেক্টরের মান, এই যে অতিভুজটা পি ভেক্টর না, এটা পি ভেক্টর ছিল, ভূমি বাই অতিভুজ এখান থেকে পাইলাম। তাহলে এখান থেকে পিএক্স ইজ ইকুয়াল টু কত, পি cos থিটা, যে মূল ভেক্টরটার সাথে cos থিটা গুণ দিলে যেটা পাই সেটাই হচ্ছে আমার পিএক্স। তাহলে এটা পাইলাম, পিএক্স এর মান পাইলাম। পিওয়াই আবার ত্রিভুজ ও এ বি তে দেখো কি হবে, cos sin থিটা সমান দেখো sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ না, তাহলে পি ওয়াই বাই পি, ঠিক আছে, এই ত্রিভুজে দেখো। তাহলে এখান থেকে আসতে আছে কি, পি ওয়াই ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। তাহলে দেখো আমি পি এক্স এবং পি ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে এটাই আমি বলতে পারি কি বলে উপাংশ। পি এক্স এটা আনুভূমিক উপাংশ, এটাকে বলতেছে আনুভূমিক উপাংশ, উপাংশ যেহেতু আনুভূমিক বরাবর, এটাকে বলতেছি পিওয়াইটাকে বলতেছি উলম্ব উপাংশ, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন তোমাদের ঢালা মুখস্থ করা শুরু করবা, যে আনুভূমিক উপাংশ ইজ ইকুয়াল টু যে ভেক্টরটা মেইন ভেক্টরটা আছে ওর সাথে cos থিটা, আর উলম্ব উপাংশ আছে যেই ভেক্টরটা আছে ওর সাথে ওর মানের সাথে sin থিটা নিলেই উলম্ব উপাংশ পেয়ে যাবে। এটা কখনোই ভুল মানে মুখস্থ করবা না। দেখো আমি কি হয়, এখানে পি এক্স সমান পি cos থিটা পাইলা, পি sin থিটা পাইলা না। এখন ওই চিত্রটাই যদি আমি এইভাবে দিই, যে আমার এটা পি ভেক্টরটা ছিল, দেখা যাচ্ছে না, হ্যাঁ, এখানে থিটা ছিল, তাহলে এই বরাবর হচ্ছে আমার পি এক্স যাবে, আর এই বরাবর আমার হচ্ছে পি ওয়াই যাবে, দুটা লম্ব উপাংশ, ঠিক আছে। এখন থিটাটা এইখানে না দিই, থিটাটা যদি এইখানে দিই তখন কি হবে, ঠিক আছে। তাহলে দেখি এরকম ত্রিভুজ দেয়, এইটা ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি, তখন আমার এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হয় আসলে। আচ্ছা দেখি, তোমাকে এই ত্রিভুজ দিয়েই কাজ করে দেখে। তাহলে এইটা আমার যদি পি এক্স হয়, তাহলে এই বরাবর এইটাই তো আমার পি এক্স এর মান, ঠিক আছে। এটা যদি পি এক্স হয়, এটাও পি এক্স, দিকে পি হয়। তাহলে এবার দেখো এটা ত্রিভুজ ও সি ডি ধরলাম, তাহলে ত্রিভুজ ও সি ডি তে cos থিটা বলো কত হবে, cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো এইটা ভূমি, এটা লম্ব, যেহেতু থিটার সাথে, এই জন্য এটা ভূমি, এই বরাবর এই ত্রিভুজের জন্য দেখো, এই ত্রিভুজ যার সাথে থিটা থাকে সেইটা সেই দিকে হচ্ছে ভূমিতে থাকে, ঠিক আছে, অতিভুজ এরকম করে এর সাথে ভূমি আছে। তাহলে এইটা ভূমি, এটা কি হচ্ছে আমার, এটা অতিভুজ, এটা লম্ব, ওকে। তাহলে আমার cos থিটা ইজ ইকুয়াল টু কি, এটা ভূমি, ভূমি এখন হয়ে গেছে পি ওয়াই বাই পি। তাহলে এখান থেকে পি ওয়াই ইজ ইকুয়াল টু কত পাইলা, পি cos থিটা হয়ে গেল না। দেখো এখানে পি ওয়াই ছিল পি সাইন থিটা, এখানে পি হয়ে গেল পি cos থিটা। আবার দেখো আবার ত্রিভুজ ও সি, আবার ত্রিভুজ ও সি ডি তে সাইন থিটা নাও, দেখো কি আসে, ও সি ডি তে সাইন থিটা কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব কোনটা পি এক্স, অতিভুজ কোনটা পি আছে, এটা কি পি না, পি ভেক্টরটা, তাহলে পি এক্স লম্ব বাই অতিভুজ, তাহলে পি এক্স ইকুয়াল টু পি সাইন থিটা এসে গেল। এখন তাহলে কনফিউশনে পড়ে গেল না, তাহলে আণবিক উপাংশের জন্য কি সূত্র পড়বো, লম্ব উপাংশের কি সূত্র পড়বো, এইটা নির্ভর করতেছে, দেখো থিতাটা যার সাথে আছে তার দিকে cos থিটা নিচ্ছি, তাহলে আমার থিটা কার সাথে, উলম্বের সাথে ছিল, তখন মূল ভেক্টরের সাথে cos থিটা গুণ দিলে আমি ওই দিক বরাবর উপাংশটা পেয়ে যাচ্ছি। আর যখন থিটা কার সাথে ছিল, এর সাথে ছিল, তাহলে ওর দিক বরাবর আমি থিটা গুণ দিলে ওই উপাংশটা পাচ্ছি। মধ্যা কথা দেখাচ্ছে যে আমার যদি তুমি উপাংশ ধরতে চাও, তাহলে আমার দুটা কথা মাথায় রাখতে হবে, যার
সাথে থিটা থাকবে, ঠিক আছে, যার সাথে থিটা কোণ তার দিকে cos থিটা। মাথায় ভালো করে রাখবা, এইটা হচ্ছে মেইন কথা। আমি যদি রেড পেন দিয়ে লিখি, দাঁড়াও, যার সাথে থিটা তার দিকে cos থিটা অল টাইম যাচ্ছে, এটা একটা কথা। আর সেকেন্ড কথা মাথায় রাখবা, আমার দেখার উপর নির্ভর করে কোনটা, আমার দেখার উপর নির্ভর করে আনুভূমিক ও উলম্ব উপাংশ। এই দুইটা কথা মাথায় থাকলে উপাংশ ক্লিয়ার হয়ে যাবে। আনুভূমিক ও উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, ঠিক আছে। আমার দেখার উপর নির্ভর করবে আনুভূমিক ও উলম্ব উপাংশ। আচ্ছা, আমি স্ক্রিনে দেখতেছি ছোট দেখাচ্ছে, আশা করি ভালো দেখাবে যখন ভিডিওতে দেখবা তোমরা। আচ্ছা, তাহলে এই দুইটা কথা হচ্ছে এটার সামারি। এমন কথা হচ্ছে, আমি এটা বুঝাই দিই কিভাবে। দেখো, আমি এখানে বলছি যে যার সাথে থিটা, তার থিটা কোণ তার দিকে cos থিটা। দেখো, আমার যখন px এর সাথে থিটা ছিল, তখন আমার px এর মান কত হইছে, p cos থিটা। যার সাথে থিটা তার দিকে cos থিটা, এই যে p ভেক্টরটা আমাদের উপাংশ কি, আনুভূমিক নাও আর উলম্ব নাও, মেইন ভেক্টরের সাথে হয় cos থিটা গুণ দিয়ে বা sin থিটা গুণ দিয়ে আমি পাবো। এখন যার সাথে এই থিটা কোণটা থাকবে, দেখো p আনুভূমিকের সাথে, যদি এটা আনুভূমিক নাম দাও, এই px এর সাথে থিটা আছে, এই জন্য যখন px বের করছি তাহলে p cos থিটা নিছি, যার সাথে থিটা তার দিকে cos থিটা, তাহলে অন্যটার দিকে হবে sin থিটা। এটা কিন্তু লিখে দিলাম না, যার সাথে থিটা তার দিকে অন্যটির সাথে sin থিটা, অন্যটির দিকে, এটাও লিখে দিই, হ্যাঁ, sin থিটা। তাহলে এর দিকে যদি px পাইলা p cos, যেহেতু px এর সাথে থিটা, ওই দিকে পাইলা p cos থিটা, তাহলে py কি হবে, p sin থিটা। এটা চোখ বন্ধ করে লিখে দিবে, এরকম করে বারবার চিত্র আঁকার দরকার নাই, ঠিক আছে। দেখো, পাইছিল না, এই দেখো পিওয়াই অন্যর দিকে sin থিটা, থিটা ছিল যখন px এর সাথে, তখন পিওয়াই p sin থিটা, আর px p cos থিটা, যার দিকে cos থিটা তার দিকে যার দিকে থিটা, যার সাথে থিটা, এই যে px এর সাথে থিটা, এই জন্য ওর দিকে p cos থিটা, আর অন্যটির দিকে p sin থিটা। ওকে, আচ্ছা, আশা করি বোঝা গেছে। আরেকটা কি বলছে, আমার দেখার উপর নির্ভর করে আনুভূমিক ও উলম্ব উপাংশ। দেখো, আমি যদি খাতাটা এই বরাবর ধরছি, তাহলে এই যে ভূমির সাথে এটা দেখা যাচ্ছে, তাহলে px এর নাম আনুভূমিক উপাংশ এবং পিওয়াইটা উলম্ব, উলম্ব দিকে আছে জন্য উলম্ব উপাংশ। বাট আমি খাতাটা যদি এবার এইভাবে ঘুরাই, দেখো, বা আমার চিত্রগুলো ওইভাবে ঘুরবে, খাতা তো ঘুরবে না, চিত্রগুলো এইভাবে ঘুরতে পারে। দেখো, আমি যদি খাতাটা এখন এইভাবে নিলাম, তাহলে আমার এইটা আনুভূমিক ভাবে আছে না, তাহলে পিওয়াইটা এখন আমার আনুভূমিক উপাংশ, পিএক্সটা উলম্ব উপাংশ হবে। যে তোমার দেখার উপর নির্ভর করতেছে কোনটা আনুভূমিক হবে কোনটা উলম্ব হবে, এটা তোমার চিত্র বলে দিবে। অল টাইম যে যার সাথে মানে cos থিটাটাই আনুভূমিক হবে এমন না, কারণ এই দেখো, এবার এর সাথে আনুভূমিকের সাথে থিটা ছিল জন্য আমার সিম্পলি এখানে px এর সাথে cos থিটা পাইছি। এবার উলম্বের সাথে থিটা নিছি, থিটা নিয়ে দেখো, আমি বলছিলাম না যার সাথে থিটা তার দিকে cos থিটা, তাহলে py এর সাথে থিটা আছে, তাহলে py সমান সমান কি লিখবো, p cos থিটা না, কারণ যার সাথে থিটা তার দিকে cos থিটা। এই দেখো, py সমান সমান p cos থিটা গেছে, আর অন্যটির সাথে px বাকি আছে, অন্যটির সাথে কি যাবে, p sin থিটা যাবে এদিকে। যার সাথে থিটা তার দিকে গেল p cos থিটা, ঠিক আছে, যার সাথে থিটা কোণ তার দিকে cos থিটা, অন্যটির দিকে sin থিটা। দেখো, অন্যটির দিকে sin থিটা লিখছি, এখানেও দেখো থিটা যার সাথে তার দিকে cos থিটা, অন্যটির দিকে sin থিটা। ক্লিয়ার? আশা করি একেবারে বুঝে গেছে। এখানে আনুভূমিক উপাংশ মানেই cos থিটা হবে এমন কোনো কথা না, ওটা আনুভূমিক এবং উলম্ব নির্ভর করবে তোমার দেখার উপর, ঠিক আছে। আশা করি তোমার উলম্ব উপাংশ ক্লিয়ার, ঠিক আছে। এখন যদি বলে যে তোমার আনুভূমিক উপাংশ দেওয়া আছে, উলম্ব উপাংশ দেওয়া আছে, মেইন ভেক্টর মানে পি, আবার রিটার্ন যাবা, পি ভেক্টরটা বের করো যে কোনো একটা, এই যে এইটা আর এটা থেকে, এটা 2 নাম্বার দিলাম, যে কোনো একটা থেকে দেখো, হ্যাঁ। তাহলে পি এক্স সমান পি cos থিটা আছে, পি ওয়াই সমান পি sin থিটা, ঠিক আছে। আমরা এখন দেখি পি ভেক্টরটা কিভাবে, মানে এতক্ষণ ভেক্টর থেকে উপাংশ পাইছি, এবার উপাংশ থেকে ভেক্টরে কিভাবে পাবো। তাহলে আমি কি পাইলাম, চিত্রটা কি ছিল, এটা পি ভেক্টর ছিল, এই বরাবর আমি পি এক্স নিয়েছিলাম, এইদিকে একটা উলম্ব উপাংশ, এটা এর সাথে থিটা ছিল, তাহলে এইদিকে কি হবে, পি এক্স পি cos থিটা যাচ্ছে, আর এদিকে পি ওয়াই যার সাথে পি sin থিটা।
ঠিক আছে, এরকম যাচ্ছে। তাহলে আমি কি পাইছিলাম, px যার সাথে থিতা তার দিকে cos থিতা, p cos থিতা, এটা কিন্তু মান ভেক্টর না, হ্যাঁ মান বসাও। আর যার অন্যটির দিকে p sin থিতা হবে, অন্যটির দিকে sin থিতা। ঠিক আছে, আর দেখার উপর নির্ভর করতেছে, এটা দেখতেছি এই বরাবর এইটা আনুভূমিকের সাথে সাথে, তাহলে px টাই আনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ। ঠিক আছে, এটা আনুভূমিক, এটা একটা উলম্ব, এটা তো আমি দেখার সাপেক্ষে বলতেছি। হ্যাঁ, আনুভূমিক আর উলম্ব এটা কিন্তু মুখস্থ করিও না আবার, কিন্তু এটা মাথায় রাখবা যে মুখস্থ করতেই পারো যার সাথে থিতা, কারণ প্রতিপাদন করে এটাই আসে, তোমাকে বারবার তো প্রতিপাদন থাকে। যাই হোক, দেখো এখন এটা যদি আমি 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ দিই, তাহলে 1 কে বর্গ করে 2 এর বর্গের সাথে যোগ দিব, যোগ দিলে দেখো কি হয়, 1 কে উভয় পাশে বর্গ করো, তাহলে পি স্কয়ার, 2 কে উভয় পাশে বর্গ করো, পি ওয়াই স্কয়ার আসতেছে সমান সমান পি স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস পি স্কয়ার সাইন স্কয়ার থিটা আসতেছে। তাহলে দেখো এখানে কত আসলো, পি স্কয়ার পি ওয়াই স্কয়ার, এটা কি আনুভূমিক উলম্ব উপাংশ, আর এখানে পি স্কয়ার কমন নিলে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটার মান কত, 1 না, কারণ কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে পি স্কয়ার পি এক্স স্কয়ার প্লাস পি ওয়াই স্কয়ার, তাহলে এখান থেকে পি পেয়ে গেল না, রুট ওভার পি এক্স স্কয়ার প্লাস পি ওয়াই স্কয়ার। বুঝতে পারছো, এটা যদি এই দুইটা এটা পি এক্স একটা ভেক্টর, পি ওয়াই ভেক্টর, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দিয়েও যদি করতে তাও হইতো, এটা হলো অবধি কাজ করতো আসলে তখন। ঠিক আছে, এখন যদি থিটা বের করতে চাও, থিটাও বের করা যাবে, এই যে ট্যান থিটা দিয়ে বের করবা, 1 আর 2 ভাগ দাও, দেখো 1 আর 2 ভাগ দিবা, সাইন দিয়ে কস, 2 আর 1 ভাগ দাও, 2 ভাগ 1 দাও, দিলে কি আসতেছে, এটা আগে নিচ্ছে, হ্যাঁ, পি সাইন থিটা বাই পি কস থিটা ইজ ইকুয়াল টু, উপরে পি ওয়াই নিচে পি এক্স আছে, পি পি কাটা, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়ে গেল, আর উপরে পি ওয়াই বাই পি এক্স। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি উলম্ব উপাংশ বাই আনুভূমিক উপাংশ, উপাংশ বাই আনুভূমিক উপাংশ। ঠিক আছে, আনুভূমিক উপাংশ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা ট্যান থিটা বের করার সূত্র, এটা হচ্ছে পি ভেক্টর থেকে, দেখো আনুভূমিক স্কয়ার, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশের বর্গ প্লাস উলম্ব উপাংশের বর্গ, উলম্ব উপাংশ, এটার বর্গ করলে আমি কি পাচ্ছি, পি ভেক্টরটা পাচ্ছি। তাহলে এই দুইটা হচ্ছে আমার সূত্র হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবা, থিটা এইভাবে বের করবো, এটা একটা, এটা একটা, আর এই দুইটা মিলে আনুভূমিক এবং উলম্ব উপাংশ। এইটা ছিল আমার লম্ব উপাংশের কনসেপ্ট। লম্ব উপাংশ থেকে যদি আমি এখন সামারি, প্রত্যেকটাতে সামারি টেনে নিই, বা আজকে কি শিখলাম, আচ্ছা আমাদের কলমটা লিখতেছে না, চেঞ্জ করি, সামারি যদি আমি এখন লিখি, তাহলে উলম্ব বা লম্ব উপাংশ আমরা শিখতেছিলাম। ঠিক আছে, লম্ব উপাংশে আনুভূমিক উলম্ব কিভাবে পাইলাম, আমি যদি সামারি টেনে দেই, লম্ব উপাংশ যারা প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার তাদের জন্য খুবই সুবিধা হবে, হয়তোবা যারা প্রো2 এখন তারা ভালো পারো, তাও তাদের রিভাইজ হচ্ছে। লম্ব উপাংশ, লম্ব উপাংশ কিভাবে, যখন চিত্রটা এরকম থাকতেছে, এটা একটা পি ভেক্টর এদিকে থাকতে, তাহলে আনুভূমিক উপাংশ এটা কি হবে, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ কি হবে, এটার নাম দিলাম px, এটার নাম দিলাম py। তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে px ইকুয়াল টু, বলছিলাম যার সাথে থিতা তার দিকে cos থিতা, p cos থিতা, আর অন্যটির সাথে কি হবে sin থিতা, অন্যটা কি উলম্ব উপাংশ, তোমার দেখতে দেখা মতো এটা উলম্ব উপাংশ হচ্ছে না, উলম্ব উপাংশ, একটা আনুভূমিক অংশ একটা উলম্ব উপাংশ, এটা py ইকুয়াল টু e sin থিতা। আবার এই চিত্রটাই যদি এরকম হইতো, কিরকম, মানে এটা পি ভেক্টর ছিল, এর দুটা উপাংশ, উলম্ব উপাংশের সাথে এখন থিতা, আর আনুভূমিকের সাথে এখন নাই, তাহলে পি ওয়াই। তাহলে এখানে আনুভূমিক উপাংশটা কি হইতো, আনুভূমিক উপাংশ তোমার নাম, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ কত, পি এক্স আছে যেহেতু পি এক্স এদিকে, কিন্তু কি হবে, পি এক্সটা কি হবে, এর সাথে থিতা আছে,
এর সাথে থিতা নেই, তাহলে অন্যটির সাথে কি সাইন থিতা চলে যায়, পি সাইন থিতা। আর উলম্ব উপাংশ কি হবে, উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ কি হয়, পি ওয়াই ইকুয়াল টু পি কস থিতা হচ্ছে। দেখো পি ওয়াই এর সাথে থিতা আছে, তাহলে যার সাথে থিতা তার দিকে কস থিতা, পি কস থিতা নিলাম, অন্যটির সাথে সাইন থিতা, এই যে পি সাইন থিতা নিচ্ছি। ক্লিয়ার? আর এদের যদি আমি ওই, এটা দুই ক্ষেত্রেই, হ্যাঁ দুই ক্ষেত্রেই যদি আমি পি বের করতে চাই, তাহলে পি হবে সোজা কথা আনুভূমিক উপাংশের বর্গ প্লাস উলম্ব উপাংশের বর্গ, আর থিতা বের হবে এটা দিয়ে, tan থিটা ইজ ইকুয়াল টু উলম্ব উপাংশ বাই আনুভূমিক উপাংশ পি ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? মানে উলম্ব বাই আনুভূমিক করবা, আর কি এইভাবে লেখা আসলে ঠিক না, যাই হোক লিখছি যেহেতু, এটার জন্য আসে। আচ্ছা, এইটা গেল তোমার। এখন দেখো ওইখানে আনুভূমিক উপাংশ মানেই cos থিতা হবে, এটা কিন্তু না, এটা নির্ভর করে থিতাটা কার সাথে আছে সেইভাবে হবে আমার cos থিতা sin থিতা আসবে, আর আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ আসবে আমার দেখার উপর নির্ভর করে, ঠিক আছে? দেখো এখানেও থিতা যার px এর সাথে ছিল, এই জন্য এখানে আনুভূমিক উপাংশের দিকে cos থিতা আসছে, কিন্তু এখানে থিতা px এর সাথে নাই, এই জন্য দেখো ওটার সাথে sin থিতা চলে আসছে। তাহলে এটা টোটালটা নির্ভর করতেছে আমার কার উপর, থিতা যার সাথে আছে সেই অনুসারে উপর sin থিতা cos থিতা আসবে। আর আনুভূমিক এবং উলম্ব উপাংশ কাকে বলবো, আমার দেখার উপর যেটা নির্ভর করতেছে, মানে আমি কোনটাকে sin থিতা দেখতেছি, কোনটাকে সরি কোনটাকে আনুভূমিকের সাথে দেখতেছি, কোনটাকে উলম্বের সাথে দেখতেছি। তাহলে এটা উপাংশ ছিল। এখন আমরা হচ্ছে কি করব, একটা ম্যাথ করে নিই, হ্যাঁ উপাংশ দিয়ে একটা ম্যাথ করে নিই, লম্ব উপাংশ যেহেতু শিখে আমি একটা ম্যাথ করে নিই। সে ধরো একটি 30 নিউটন বল এক্স, আচ্ছা ওয়াই দিলাম, ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। বলটির এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করো, ঠিক আছে? উপাংশ নির্ণয় করো, এরকম একটা তোমাকে ম্যাথ দিল, হ্যাঁ। তাহলে এটা সলিউশন কিভাবে হবে, দেখো সলিউশন যেভাবে আছে ভেবে চিত্রটা এঁকে নিবা। তাহলে একটা বল ছিল, এই এরকম একটা বল, এটা হচ্ছে আমার কত 30 নিউটন, আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিলাম। এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, সরি ওয়াই অক্ষের সাথে বলছে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, হ্যাঁ এই 60 ডিগ্রি কোণে দিলাম। এখন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর এর একটা উপাংশ ভাগ করতে পারবো, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর উপাংশগুলো কি লম্ব 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 উপাংশ পাচ্ছি, তাহলে লম্ব উপাংশের পারবো। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ যদি চাই, এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ কত যাবে, 30 নিউটন বলে কি হবে, ওই যে এটা ছিল আমার পি। তাহলে যার সাথে থিতা, কার সাথে থিতা আছে, ওয়াই অক্ষের সাথে থিতা, ওর দিকে cos থিতা যাবে, বুঝছিলাম না আমরা ওই যখন উপাংশ পড়ছিলাম তখন বলে দিছিলাম স্পষ্ট এভাবেই উপাংশ নির্ণয় করবো। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কিভাবে বের হবে, দেখো যার সাথে থিতা ওর দিকে cos থিতা যাবে, আর অন্যটার দিকে কি যাবে, sin থিতা যাবে 30 নিউটন বলে। তাহলে এক্স অক্ষের সাথে কত হবে 30 sin 60 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, সমান সমান 30, যার সাথে থিতা, এটা থিতা ছিল, তার দিকে cos থিতা, তাহলে 30 নিউটনের cos থিতা এদিকে যাবে, তাহলে 30 ইন্টু cos 60 ডিগ্রি, আর অন্যটার সাথে তো গেছে সাইন গেছে। ক্লিয়ার? তাহলে এটার মান বসাই দিব, মান পেয়ে যাবো, এটার মান পেয়ে যাবা, বসাই দিব, ঠিক আছে? আশা করি বোঝা গেছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওই অক্ষ বরাবর, এটা দুইটাই বর্গ করে যোগ করবা, দেখো 30 পাবা। মানে এই যে 30 যদি চাইতে চাও, আমি বললাম না কিভাবে পি পাইছিলাম, রুট ওভার আনুভূমিক, এই যে 30 30 cos 60 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 30 sin 60 ডিগ্রি হোল স্কয়ার, এই যে আনুভূমিক সরি উলম্ব উপাংশের বর্গ যোগ আনুভূমিক উপাংশের বর্গ, সরি হ্যাঁ উলম্ব উপাংশ আনুভূমিক উপাংশের বর্গ করলে কি
30 পাবা, দেখবা পি এর মান 30 চলে আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে 30 কিভাবে আসতেছে। এই যে 30 স্কোয়ার কমন যাবে, এখানে cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার 60 প্লাস sin স্কোয়ার 60, আর এটার মান 1, আর এখানে 30 স্কোয়ার আর রুট চলে গেলে আলটিমেটলি পি এর মান 30 আসে। ঠিক আছে, দুইটাই আমার 2 হয়ে গেল। ওই যে থিটাও যদি বের করতে চাও থিটাও বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এইটা গেল আমাদের হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে, আমার একটু পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে সর কথা, লম্ব উপাংশ গেল। আমি বললাম না যে আমাদের উপাংশ দুই ধরনের, একটা হচ্ছে লম্ব উপাংশ আর একটা সাধারণ উপাংশ। মানে সাধারণভাবে আমরা একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি কিভাবে, আর একটা লম্বভাবে। লম্বভাবে এটা শিখে ফেললাম, যেটা লম্ব উপাংশ বললাম। আর এখন আমরা সাধারণভাবে শিখবো। ঠিক আছে, মানে সাধারণ ভাবে একটি ভেক্টরকে দুটি উপাংশে ভাগ। ঠিক আছে, দুটি উপাংশে, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, উপাংশে বা অনেক সময় এই ম্যাথটাকে ক্রিটিক্যাল বলে সবাই, এইটা বলে, বা এটাকে আমরা বা বলতে পারি সাধারণ উপাংশ বলতে পারি। ঠিক আছে, সাধারণ উপাংশের সূত্র, ওটা লম্ব উপাংশের সূত্র গেলে সাধারণ উপাংশের সূত্র। ওকে, সাধারণ উপাংশের সূত্র। তাহলে এটা কিভাবে করব? সাধারণ উপাংশ, সাধারণ উপাংশ বলতে যেরকম একটা ভেক্টর থাকবে, এখন এটা কি সাধারণ উপাংশ, আগেটা কি ছিল, দুটো লম্বভাবে ছিল, এবার আমার লম্বভাবে থাকবে না, যে এই বরাবর একটা গেল, এই বরাবর আমার পি এক্স যাবে, আর একটা এভাবে লম্বভাবে না যায়, এইভাবে পিওয়াই গেল। ঠিক আছে, আর এটার নাম দিলাম আলফা, আর আরেকটা উপাংশের সাথে যেটা যাবে ওটা বিটা নাম দিলাম। ওকে, আগে কি লম্বভাবে ছিল, এই বরাবর একটা, এই বরাবর উপাংশ ছিল একটা, এই বরাবর লম্ব উপাংশ বলছে। এবার সাধারণ উপাংশ কি বললাম, যে কোনো এদিকে একটা কোণ গেছে, এইদিকেও যাইতে পারতো, এইদিকেও যাইতে, আমি ভেবে নিয়ে নিই। ঠিক আছে, এখন দেখো এটা দেখতে অনেকটা সামুদ্রিকের মতো না, এটা সামুদ্রিক না? তাহলে এইটা কি আমার, এটা কর্ণ কাজ করতেছে, তাহলে পি হবে কি, এই দুটার যোগফলের সমান এই দুটা ভেক্টরের। যাই হোক, আমরা ওইভাবে করবো না আর কি, এখন আমরা ত্রিভুজ সূত্র ইউজ করবো আর কি। তাহলে পি ওয়াই ভেক্টরটা এদিকে আছে, তাহলে আমি এটাকে এইভাবে রাখতে পারি না, এদিকে পি ওয়াই নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা যদি বিটা হয়, এই কোণটাও বিটা হবে, একান্তর কোণ, মনে আছে? এই যে এই বরাবর এইটা হচ্ছে এই যে বিটা কোথায় ছিল, এখানে না, একান্তর কোণ, এই যে বিটা, এটা বিটা হইলে এটাও বিটা, একান্তর কোণ। আর অনুরূপ কোণটা কোনটা, এটাও অনুরূপ হইলে এইটাও বিটা হইতে পারে। ঠিক আছে, এটা এই অনুরূপ কোণ, আর এটা একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ, এগুলো হাই স্কুলে পড়ে আসছে, একান্তর কোণ, এটা অনুরূপ কোণ, কোণ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, যাই হোক, এটা বিটা হইলে এটা বিটা, আর এটা কত হবে, এটা হবে আমার 180 ডিগ্রি থেকে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি থেকে আলফা আর বিটা বাদ দিলে এই কোণটা পাচ্ছি আমি, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমার কোনটা কোণ, এই যে এই কোণটা। তাহলে আমাদের এইখানে এখন ত্রিভুজের সাইন সূত্র জানতে হবে। ত্রিভুজের সাইন সূত্র তোমরা হায়ার ম্যাথে পড়বা, বা এটা অনেকবারই ইউজ হবে। ত্রিভুজ, এটার নাম দিলাম ও এ বি। তাহলে ত্রিভুজ ও এ বি তে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাবো, সাইন সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, সাইন সূত্রটা কি, তুমি যেই বাহুটা নিবা ওই বাহুর বিপরীত কোণ, মানে একটা বাহু এবং ওদের বিপরীত কোণের সাইন এর অনুপাত সবসময় সমান হয়। বাহু, সাইন সূত্রটা লিখে দেই, বাহু এবং তার ওই ত্রিভুজের বিপরীত কোণের সাইনের অনুপাত পরস্পর সমান। বাহু ও তার বিপরীত কোণের সাইন এর অনুপাত পরস্পর সমান, পরস্পর সমান। ঠিক আছে, এটা সাইন সূত্র। এখন যদি সাইন সূত্রটা আমি লিখি কিভাবে, দেখো
এইটা আচ্ছা প্রথমে এইটা ধরি px, এটা px, এইটা আমার বাহু এই ত্রিভুজের, আচ্ছা লাল কলম দিয়ে লিখি, এটা আমার বাহুর দৈর্ঘ্য, আমি যখন ভেক্টরটা নিব না ওর মান নিচ্ছি px, তাহলে এই বাহুর দৈর্ঘ্য এর বিপরীত কোনটা, এই বাহুর বিপরীত কোণ কি বিটা না, এই যে বিটা এদিকে, তাহলে ওই যে px বাহুর দৈর্ঘ্য বাই তার বিপরীত কোণের সাইন, এই যে সাইন বিটা, এটা বাহু হইলে এটা এই কোণটা নিচ্ছি সাইন বিটা, তাহলে px বাই সাইন বিটা এইটার অনুপাত সমান সমান এই যে বাহু তার বিপরীত ত্রিভুজের, এই যে ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের অনুপাতগুলো পরস্পর সমান হবে, তাহলে এটা একটা অনুপাত পাইলাম। তারপর আরেকটা বাহু নাও পিওয়াই এর বিপরীত কোণ কোনটা, আলফা, এই যে পিওয়াই এর বিপরীত কোণ আলফা, তাহলে পিওয়াই বাই সাইন আলফা, দেখো এটা পরস্পর সমান, বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান সমান বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, বারবার এইগুলো সমান হচ্ছে। এবার আরেকটা কি ত্রিভুজ, আরেকটা বাহু কি পি, তাহলে পি বাই কত হচ্ছে এই কোণটা, পি এর বিপরীত কোণ কত, এই যে যেটা পাইলাম 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, পাইলাম না? তাহলে এটাকে এবার একটু ভাঙায় লিখি, px বাই সাইন বিটা সরি সমান সমান, এটা কিন্তু না লিখি, py বাই সাইন আলফা সমান সমান p বাই সাইন, এটা মাথায় রাখবা যে দেখা যাচ্ছে তো, হ্যাঁ সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাস, আচ্ছা সরি মাইনাস থিটা সমান সমান সাইন থিটাই হয়, ঠিক আছে? এগুলা ত্রিকোণমিতিতে শিখে ফেলবা তোমরা যখন সপ্তম অধ্যায় পড়বা, শিখে ফেলবা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা, কিন্তু আমাদের উপাংশ কোনটা ছিল, px এবং py এর মান নির্ণয়, এটাই আমার উদ্দেশ্য ছিল। তাহলে আমি যদি px এবং py এর মান নির্ণয় করি, দেখো কি আসবে, এখান থেকে লিখতে পারি না এইটা সমান এটা লিখবো, কারণ আমার p জানা, আলফা বিটা জানা থাকবে, দিয়ে করতে পারবো। তাহলে আমি লিখতে পারি না px সমান সমান px সাইন বিটা সমান সমান p বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে আমার px চলে আসতেছে, px সমান সমান p সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা px, তাহলে এটা আমার একটা উপাংশ চলে আসলো। আরেকটা উপাংশ কি বের করব, py বের করব, ঠিক আছে? py বের করব কখন, কোনটা দিয়ে, এইটা আর এইটা সমান লিখবো, তাহলে পাবো, তাহলে py বাই সাইন আলফা সমান p বাই সাইন আলফা প্লাস বিটা, কারণ আমার জানা মান থেকে আননোন বের করবো। তাহলে এটা কিভাবে পাবো, py বাই সাইন আলফা সমান সমান, এটা আলফা, সাইন আলফা সমান সমান p বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে কি আসতেছে, py সমান সমান p সাইন আলফা প্লাস বিটা। হ্যাঁ, এটা দিয়ে তোমরা সাধারণ উপাংশ করতে পারো, এটা সাধারণ উপাংশের সূত্র হিসেবেও নিতে পারো। যখন কিভাবে থাকবে চিত্রটা, এইভাবে থাকবে যে একটা ভেক্টর দেওয়া আছে, ওই ভেক্টর থাকে, এটা আলফা এটা বিটা কোণে আছে, তাহলে এদিকে px একটা ভেক্টর, এটা py ভেক্টর, এই px টা হবে p এর সাপেক্ষে বের করতে পারবা, py টাও এটার সাপেক্ষে, তাহলে px সমান py সমান এটা হবে p sin আলফা বাই sin আলফা প্লাস বিটা, আর px সমান সমান কি হচ্ছিল মনে আছে, p sin বিটা বাই sin আলফা প্লাস বিটা। সোজা কথা, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে দিলে তাহলেই হয়ে যাবে। এটা আরেকটা ট্রিক বলে দেই, দেখো এটা মুখস্থ করতে, এটা মুখস্থ রাখা টাফ না, তাহলে দেখো মুখস্থ না রেখে তোমরা এমনিও করতে পারো। কিভাবে রাখবা, ওই যে সাইন সূত্র মনে রাখবা, কিভাবে রাখবা, একটা নিবা, নিয়ে তার অপোজিট কোণ কোনটা হবে, এই বাহুটা আছে, এই বাহুর অপোজিট কোণ কিভাবে বের করবা, এই যে বিটা আছে, এই যে বিটা দিয়ে করতে পারো। দেখো px এর অপোজিট কোণ কোনটা হবে, আলফা তো অবশ্যই হবে না, বিটা হবে, তাহলে এখানে কি লিখবা, সাইন বিটা সমান সমান কি লিখবা, যখন p নিবা তখন p হবে অপোজিট কোণ বলতে এই যে এই দুইটা আলফা প্লাস বিটা মিলে হয়, তাহলে p বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? দিয়ে এখান থেকে px বের করবে, আর যখন py নিবা তখন ওর সাথে কোণটা বাদ দিয়ে যেটা কোণ থাকবে ওইটা হচ্ছে ওর অপোজিট কোণ, এখান থেকে p হবে, তাহলে py বাই
এই যে সাইন সূত্র কি বলে, এটা সাইন আলফা, যেহেতু অপোজিট কোণ বিটা হবে না আলফা হবে, আর এখানে পি বাই এই পি এর অপোজিট কোণ কোনটা হবে, এই দুইটার সমষ্টি সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে তুমি পি ওয়াই পেয়ে যাচ্ছ, আলাদা করে এইভাবে সূত্র মুখস্থ করার কোনো দরকার হচ্ছে না। তাহলে এইটা ছিল তোমার কি উপাংশের উলম্ব উপাংশ কিভাবে করব, আর একটা সাধারণ উপাংশ যে কোনো উপাংশে ভাগ করার ট্রিক। ঠিক আছে, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলা খুবই উপাংশ যে কোনো উপাংশে ভাগ, এটা শুধুমাত্র মাঝে মধ্যে আসে, সাধারণ উপাংশটা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার লম্ব উপাংশটা। ঠিক আছে, এটা মাথায় রাখবা।